আমরা সলিউশন নিয়ে চলে আসছি। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এদের পরীক্ষা হয়েছিল 11/10/2025। চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটি মাইল্ড স্টিল টিনের দৈর্ঘ্য 500 মিলিমিটার এবং ব্যাস 40 মিলিমিটার যদি কাটিং স্পিড 60 মিটার/মিনিট এবং স্পিড রেট 0.4 মিলিমিটার/সেকেন্ড হয়, তবে পিনটির ব্যাস 40 মিলিমিটার থেকে 34.8 মিলিমিটার নামিয়ে আনতে একবারে কাটার জন্য প্রয়োজনীয় টার্নিং, মানে আমাদের টার্নিং এর টাইমটা আমাদের কি দেওয়া ছিল আমরা লিখি। তাহলে প্রথম টার্নিং দেওয়া আছে, এটা স্পিড, কাটিং স্পিড দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে আমাদের 40, এফ ফিড রেট দেওয়া আছে, আর লেন্থ দেওয়া আছে 5 মিটার। তাহলে এর জন্য আমাদের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু এল এফ ইন্টু এন। এই এনটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এনটা বের করি। তাহলে অন্য এন ইকুয়াল 1000 ইন্টু ভিসি ভাগ 5। তাহলে আমাদের ভিসির মান দেওয়া আছে 60, আর পাই আর ডি এর মান দেওয়া আছে, কিন্তু আমরা এন এর মান পেয়ে যাচ্ছি। তারপর আমরা যদি টি ইকুয়াল এল এফ ইন্টু এন, এখানে যদি আমরা মান বসাই দিই, তাহলে আমরা টি মান পাচ্ছি 1.31 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দুই নম্বর একটা কথা দেখেন, যে একটি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলে তার আয়তন দ্বিগুণ হয়ে যায়। মানে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে তা নির্ণয় করে। তাহলে যেহেতু স্থির চাপ, তাহলে আমাদের কি দেওয়া আছে, T1। তাহলে এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে ফেলবো। আর বলছে যে যখন আমরা চাপ স্থির রাখবো তখন আয়তন দ্বিগুণ হয়ে যায়, তাহলে V1 ইকুয়াল টু ভি হবে, আর V2 ইকুয়াল টু এইটি। তাহলে ঠিক আমরা বের করবো। তাহলে যেহেতু এটা আমাদের স্থির চাপে, তার মানে চাপটা আমাদের স্থির থাকবে, চাপটা থাকবে না। তাহলে V1/T1 ইকুয়াল V2/T2। তাহলে ভি, তাহলে আমাদের T1 এর মান দেওয়া আছে আর টু ভি। তাহলে এটা আমি আড়াআড়ি গুণ করতে, এখানে ভি কাটা যাবে। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে হবে 300 ইকুয়াল T2। তাহলে 300 ইন্টু 2 600, T2 ইকুয়াল টু 600। 3 নম্বর প্রশ্ন আমাদের ছিল নিউক্লিয়ার রিয়েক্টরে কন্ট্রোল রড এবং মডারেটরের ভূমিকা কি। কন্ট্রোল রডের কি ভূমিকা? কন্ট্রোল রড হচ্ছে কন্ট্রোল রড নিউক্লিয়ার বিক্রিয়ার প্রতি নিয়ন্ত্রণ করে। এগুলো সাধারণত ক্যাডমিয়াম, ক্রোম বা হাফনিয়াম দ্বারা তৈরি হয়। এরা ইলেকট্রন শোষণ করে, ফলে নিউক্লিয়ার বিক্রিয়ার হার কমে যায়। রড দুর্বল হয়ে গেছে। রড নিচে নামলে বিক্রিয়া ধীর হয়, আর উপরে তুললে বিক্রিয়া দ্রুত হয়। অর্থাৎ কন্ট্রোল রড রিয়েক্টরের সেফটি ও স্থিতিশীলতা বজায় রাখে। এবার দেখবো মডারেটরের ভূমিকা। মডারেটর ভূমিকা হচ্ছে মডারেটর নিউক্লিয়ার বিক্রিয়ায় উৎপন্ন দ্রুতগতির নিউটনকে ধীর গতি করে। তার মানে দ্বিতীয় পরিস্থিতি যে আমাদের দ্রুতগতির নিউটন তৈরি হয়, সেটাকে সে ধীর গতি করে দেয়। ধীর নিউটন ফিউশন প্রক্রিয়াকে কার্যত কার্যকর ভাবে ঘটাতে সাহায্য করে। মানে ফিউশন প্রক্রিয়াকে এখানে ধীর নিউটনের প্রক্রিয়াটাকে কার্যকর ভাবে ঘটাতে সাহায্য করে। সাধারণত পানি, হেভি ওয়াটার, গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ মডারেটর রিয়েক্টরের ফিউশন বিক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখে। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল কাটিং স্পিড ফিল্ড ডেপথ অফ কাট বলতে কি বোঝায়। একটা হচ্ছে কাটিং স্পিড ফিল্ড ও ডেপথ অফ কাট বলতে কি বোঝায়। তাহলে কাটিং স্পিড হচ্ছে ঘূর্ণায়মান জবে পরিধি বরাবর কাটিং প্রতি মিনিটে যে পথ অতিক্রম করে তাকে কাটিং স্পিড বলে। কাটিং স্পিডের একক হচ্ছে মিটার/মিনিট। ফিড হচ্ছে কাটিং টুল জবের প্রতি ঘূর্ণনে জবের সমান্তরালে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফিড করে। আর ডেপথ অফ কাট হচ্ছে জবের সারফেসের সাথে উলম্ব ভাবে একটি কাটিং টুল জবের ভিতরে যতটুকু গভীরতায় থাকে তাকে ডেপথ অফ কাট বলে। 5 নম্বর প্রশ্ন ছিল আমাদের রিজেনারেটিভ ব্রেকিং কিভাবে এনার্জি রিকভার করে। মানে রিজেনারেটিভ ব্রেকিংটা কিভাবে আমাদের এনার্জি রিকভার করে। রিজেনারেটিভ ব্রেকিং হলো এমন একটি পদ্ধতি যেখানে যানবাহনের ব্রেক করার সময় উৎপন্ন
শক্তিকে নষ্ট না করে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তর করে পুনরায় ব্যবহার করা হয়। তাহলে কাজ করার প্রক্রিয়া কি? গাড়ি যখন চলাচল করে তখন মোটর চাকা ঘোরাতে শক্তি সরবরাহ করে, কিন্তু যখন ব্রেক করা হয় তখন মোটর উল্টো ভাবে কাজ করে। মানে যখন গাড়িটা চলে তখন মোটর চাকা ঘোরাতে, যে মোটরটা থাকে সেটা চাকা ঘোরাতে সাহায্য করে, কিন্তু যখন আমরা ব্রেক করি তখন মোটর উল্টো ভাবে কাজ করে, যা একটু কি জেনারেটরে পরিণত হয়। ফলে চাকার গতি শক্তি মোটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। যখন সেটা জেনারেটর হয়ে যায়, তার মানে আমরা কি জেনারেটর যদি ঘুরাই তাহলে আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদন হয়। যেমন আমরা যদি পাওয়ার প্ল্যান্ট গুলোর কথা বলি তাহলে কি আমরা টারবাইন ঘুরাই বা ইঞ্জিনের মাধ্যমে আমরা কি করি, জেনারেটর ঘুরাই, যার মাধ্যমে আমরা কি বিদ্যুৎ পাই। এখানে আমরা যখন এটা ব্রেক করি তখন মোটরটা উল্টো ভাবে কাজ করে, মানে এটি একটি জেনারেটর কাজ পরিণত হয়ে যায়। জেনারেটর যখন পরিণত হয় তখন এখানে কি বৈদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। এই জন্য বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চিত হয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য, তার মানে এটা আমাদের ব্যাটারি থেকে এটা আমরা সঞ্চয় করতে পারি। প্রয়োজনে গাড়ি পুনরায় চলতে শুরু করলে এই সংশুদ্ধ শক্তি ব্যাটারি থেকে মোটরে সরবরাহ করা হয়। 6 নম্বর আমাদের একটা প্রশ্ন ছিল যে ইপিএস মানে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং এবং এইচপিএস বা হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং এর মধ্যে তুলনা। তখন আমরা দেখি শক্তির উৎস, তাহলে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং এর মোটর শক্তি, মানে বৈদ্যুতিক শক্তি হচ্ছে মোটর, ইলেকট্রিক মোটর থেকে আমরা এই শক্তি পাই। আর হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং হচ্ছে হাইড্রোলিক পাওয়ার বা ফ্লুইড, এটার মাধ্যমে পাই। আর এটা হলো শক্তির খরচ, ইলেকট্রিক পাওয়ারের শক্তির খরচ কম, শুধু স্টিয়ারিং চলাকালে বিদ্যুৎ ব্যবহার করা হয়। আর হাইড্রোলিকে শক্তির খরচ বেশি, কারণ পাম্প সর্বদা চালু থাকে এবং স্টিয়ারিং না ঘুরলেও আমাদের পাম্প চলতে থাকে, এটা একটু খরচ বেশি। আবার রক্ষণাবেক্ষণের কথা যদি আমরা বলি তাহলে ইলেকট্রিকের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ খরচ কম, কারণ এখানে তেল বা হোসের সমস্যা কম। কিন্তু আমাদের হাইড্রোলিকের ক্ষেত্রে আমাদের তেল লাগে, এটার খরচ বেশি। হাইড্রোলিক ফ্লুইড নিয়ে পরীক্ষা পরিবর্তনের প্রয়োজন হয়। প্রতিক্রিয়া ও ফিলিং, তাহলে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং ক্ষেত্রে এটা সফট, মানে স্টিয়ারিংটা সহজে ঘোরানো যায় এদিক ওদিক। আধুনিক সেন্সর ও কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে ফিলিং নিয়ন্ত্রণ। আর এটা হলো প্রাকৃতিক হাইড্রোলিক প্রক্রিয়া, ফিলিং কম ও নিয়ন্ত্রণ যোগ্য, ফিলিং কম নিয়ন্ত্রণ করবে। স্টিয়ারিং সহায়তা, এটা কি পরিবর্তনশীল, দ্রুত গতিতে কম সহায়তা ও ধীরে ধীরে বেশি সহায়তা। আর এটা সাধারণত স্থির সহায়তা, গতির সাথে পরিবর্তন কম। ওজন, ইলেকট্রিক স্টিয়ারের ক্ষেত্রে এটা হালকা হয় কারণ হাইড্রোলিক ফ্লুইড পাম্প নাই, কিন্তু এটা ভারী কারণ এখানে হাইড্রোলিক ফ্লুইড পাম্প রোজ থাকে। কম্প্যাক্টনেস, তাহলে ইলেকট্রিক স্টিয়ারিং এর ক্ষেত্রে কম্প্যাক্টনেসটা খুব বেশি, ইলেকট্রনিক্স সহজেই ছোট স্থানে ফিট করা যায়। আর হাইড্রোলিকের ক্ষেত্রে আমাদের কম্প্যাক্টনেসটা কম, হাইড্রোলিক লাইন পাম্পের জন্য বেশি জায়গা বেশি স্থানের প্রয়োজন হয়। টাইম রেসপন্স, ইলেকট্রিকের ক্ষেত্রে টাইম রেসপন্সটা খুব দ্রুত ইলেকট্রনিক কন্ট্রোলের কারণে, আর হাইড্রোলিকের ক্ষেত্রে আমাদের টাইম রেসপন্সটা ধীরে হাইড্রোলিক ফ্লুইডের কারণে। এগুলো আমাদের 6 নম্বর শেষ। তাহলে আসলে আমরা একটু 7 নম্বরে আসি। 7 নম্বরে ছিল কি একটি ম্যাথ, বলছে যে একটি 200 সিসি এর 2 স্ট্রোক 4 সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল চালিত গাড়ি 3600 আরপিএম এ কাজ করছে। যদি ইহার কম্প্রেশন রেশিও 9.5 হয় তাহলে একটি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম নির্ণয় করো। তাহলে একটা সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম নির্ণয় করছি। তাহলে 4 সিলিন্ডার ইঞ্জিনের সোয়াইপ ভলিউম ইকুয়াল টু 2000 সিসি। সোয়াইপ যে ভলিউমটা সেটা হচ্ছে আমাদের 2000 সিসি। তাহলে এক সিলিন্ডারের জন্য কত হবে? তাহলে 500, এখানে দেওয়া আছে 4 সিলিন্ডার, তাহলে 4 সিলিন্ডার থেকে আমরা একটা সিলিন্ডারে একটা সিলিন্ডার। তাহলে আমরা যখন কম্প্রেশন রেশিও দেওয়া আছে তাহলে আর ইকুয়ালটা আমরা জানি ভিএস বাই ভিসি ভাগ ভিসি, মানে সোয়াইপ ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এখান থেকে আমরা কি ক্লিয়ারেন্স ভলিউম পেয়ে গেলাম হচ্ছে 58.82 সিসি। তো আসলে আমরা 8 নম্বরে আসি, বলছে হিট ট্রান্সফার এর 3টি মৌলিক প্রক্রিয়া কিভাবে পৃথক করা যায় দেখ।
তিনটা মৌলিক প্রক্রিয়া, আমাদের তিনটা মৌলিক প্রক্রিয়া কি কি? একটা হচ্ছে আমাদের কন্ডাকশন, যেটাকে আমরা বলি পরিবহন বাংলায়। আরেকটা হচ্ছে কনভেকশন, যেটাকে বলা হয় আমাদের কি সংবহন। আরেকটা হচ্ছে রেডিয়েশন মানে বিকিরণ। তাহলে আমরা দেখি কন্ডাকশন কোনটা। তাপ স্থানান্তর করা হয়, এটার মাধ্যমে হচ্ছে প্রথম পদার্থ মাধ্যমে হয়। মানে এটার বৈশিষ্ট্য কি? তাপ এক অণু থেকে অন্য অণুতে সরাসরি স্পর্শে স্থানান্তরিত হয়, কোনো স্থানে চুক্তি ঘটে না। তার মানে একটা অণু তার পাশের অণুকে তাপ স্থানান্তর করে তার নিজ জায়গায় থেকে। এটা হচ্ছে আমাদের কন্ডাকশনের উদাহরণ। হচ্ছে গরম লোহার রডের এক প্রান্তে আগুন ধরলে অপর প্রান্তে গরম হয়ে যায়। আর হচ্ছে কনভেকশন, যেটা হলো তরল বা গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা বৈশিষ্ট্য হচ্ছে তাপ স্থানান্তর হয় তরল বা গ্যাসের চলাচলের মাধ্যমে, তরল বা গ্যাসের চলাচলের মাধ্যমে। এখানে পদার্থের স্থান চুক্তি ঘটে। তার মানে একটা আমরা এক্সাম্পল দিতে পারি। দেখবেন যে যখন আমরা কোনো পাত্র নিয়ে পানি গরম করি, তখন দেখবেন যে নিচ থেকে পানি উপরে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের কনভেকশন বা সংবহন। কারণ নিচে যখন পাত্রের গায়ে লেগে থাকা পানি যখন হিট হয়ে যায়, তখন তার ওজন কমে যায়, তখন সেটা কি উপরে উঠে আসে, আর উপরে ঠান্ডা পানিটা নিচের দিকে যায়, এভাবে আমাদের পানি গরম হয়ে যায়। তো পানিতে আগুন দিলে নিচের পানি নিচের গরম পানি উপরে উঠে যায় এবং ঠান্ডা পানি নিচে নেমে যায়, যেটা বললাম। আর 3 নম্বর হচ্ছে আমার বিকিরণ বা রেডিয়েশন। এটা কোনো মাধ্যম লাগে না, শূন্য মাধ্যমে এটা ঘটে। তাপ স্থানান্তর হয় তড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এবং এটি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায়, সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায়, এটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে। চলে আসলাম 9 নম্বরে। 9 নম্বরে বলতেছে ইন্টারকুলিং গ্যাস টারবাইনের স্কিমেটিক ডায়াগ্রাম এবং পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। প্রথমে ধরবে ইন্টারকুলিং। তাহলে ইন্টারকুলিং হলে আমাদের দুটো, একটা কম্প্রেসর সাথে আমরা আরেকটা যে লাগাই, আরেকটা কম্প্রেসর চলে, সেটা মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু একটা ইন্টারকুলিং। এখান থেকে আমাদের এটা হলো কম্বাসন চেম্বার, কম্বাসন টারবাইন দিলে এখান থেকে আমরা আউটপুট পাই, যেটা আমাদের ইলেকট্রিসিটি বা যেটাই করি না কেন আউটপুট এখান থেকে আমরা কাজ পাবো। এটা আমাদের পিভিটিএল ডায়াগ্রাম দেখানো আছে, আপনারা দেখে নিন। 10 নম্বরে আসেন। বলছে যে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট এবং পিক লোড পাওয়ার প্ল্যান্টের প্রয়োজনীয়তা ফেলা। মানে আমাদের দুই ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হলো বেজ লোড আর একটা পিক লোড। বেজ লোড বলতে সেই পাওয়ার প্ল্যান্টকে বোঝানো হয় যেটা আমাদের 24/7 সার্ভিস দেয়। আর পিক লোড হচ্ছে আমাদের যদি চাহিদা অনেক বেড়ে যায়, তখন যে দরকার, তখন মানে আমাদের ক্রাইসিস মোমেন্টে বা হঠাৎ যদি আমাদের লোড বাড়ানোর প্রয়োজন হয়, সেটা খুব অল্প সময়ে, তখন সেটা আমরা দিতে পারি। পিক বা পিক সময়ে, যেটা যখন আমাদের চাহিদা বেশি থাকে, যে সময় যে প্ল্যান্ট গুলো চলে সেটাকে করতেছে না পিক লোড প্ল্যান্ট। তাহলে দেখেন, আমরা দেখি বিদ্যুৎ ব্যবস্থায় বিদ্যুতের চাহিদা সর্বদা একই রকম থাকে না, কখনো কম কখনো বেশি। পরিবর্তিত চাহিদা মেটানোর জন্য বেজ লোড পাওয়ার প্ল্যান্ট ও পিক লোড পাওয়ার প্ল্যান্ট উভয়ের প্রয়োজন হয়। বেজ লোড পাওয়ার প্ল্যান্ট এই ধরনের কেন্দ্র বিদ্যুৎ ব্যবস্থায় নিয়মিত ও স্থায়ী চাহিদা বা বেস ডিমান্ড পূরণ করে। এটি দিনে ও রাতে প্রায় সমান ক্ষমতায় কাজ করে, অর্থাৎ 24 ঘন্টা অবিরত বিদ্যুৎ সরবরাহ করে। এর উৎপাদনটাই তুলনামূলক কম, দক্ষতা বেশি। উদাহরণ হিসেবে আমরা ধরি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, প্রয়োজন এবং ধারাবাহিক স্থিতিশীল বিদ্যুৎ কি সরবরাহ নিশ্চিত করে। আর বিদ্যুৎ পার্পণ ঘটে দিনে নির্দিষ্ট সময়, যেমন সন্ধ্যা বা দুপুরে। যখন চাহিদা হঠাৎ বেড়ে যায়, তখন এই কেন্দ্রগুলো অতিরিক্ত বা পিক চাহিদা পূরণ করে। এরা খুব দ্রুত চালু করা যায় এবং অল্প সময়ের জন্য কাজ করে। উৎপাদন খরচ তুলনামূলক বেশি, কিন্তু জরুরি সময়ে এটি অত্যন্ত কার্যকর। যেমন গ্যাস প্লান্ট, ডিজেল প্লান্ট, পাম্প স্টোরেজ প্লান্ট, হাইড্রো প্লান্ট প্রয়োজন। হঠাৎ বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির সময় দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। আমরা এখন দেখি 11 নম্বর, যে হাইড্রো পাওয়ার প্লান্টে ব্যবহৃত পেল্টন, ফ্রান্সিস এবং কাফলান টারবাইনের তুলনামূলক আলোচনা। হাইড্রো পাওয়ার প্লান্টে সাধারণত 3 ধরনের টারবাইন ব্যবহার করা হয়। একটা হচ্ছে পেল্টন, ফ্রান্সিস এবং কাফলান টারবাইন। চলুন আমরা এদের তুলনাগুলো দেখি। এখানে প্রকার কি? পেল্টন টারবাইনটা হচ্ছে একটা ইম্পালস টারবাইন, আর ফ্রান্সিস টারবাইনটা হচ্ছে একটা রিয়াকশন, এবং কাপল টারবাইনটা একটা রিয়াকশন টারবাইন।
আর জল প্রবাহের দিক হচ্ছে যে পেল্টন হুইলে মুক্ত বায়ুতে জল প্রবাহিত হয় জেটের আকারে। আর ফ্রান্সিসের ভিতরের দিকে প্রবাহিত হয় ইনওয়ার্ড। আর কাপল টাইমের ক্ষেত্রে এক্সিয়াল ফ্লো হয়। প্রয়োজনীয় হেড পেল্টন হুইলে হেড সাধারণত বেশি, সেটা হচ্ছে 300 থেকে 1800 মিটার পর্যন্ত হয়। ফ্রান্সিসের হেড মিডিয়াম, সেটা হচ্ছে 30 থেকে 300 মিটারের মধ্যে হয়। আর কাপল টাইমের হেডটা কম, যেটা হচ্ছে 2 মিটার থেকে 70 মিটারের মধ্যে হয়ে থাকে। জল প্রবাহের পরিমাণ পেল্টন হুইলে যেহেতু হেড বেশি সেহেতু এর ডিসচার্জটা কম। ফ্রান্সিসের ডিসচার্জটা মিডিয়াম। আর কাপল টার্বাইনের যেহেতু হেড কম, ডিসচার্জ বেশি। দক্ষতা পেল্টন হুইল টারবাইনের ক্ষেত্রে 80 থেকে 90%, ফ্রান্সিসের ক্ষেত্রে 25 থেকে 90%, আর কাপল টারবাইনে 90 থেকে 95%। আর রানার ব্লেডের সংখ্যা ও গঠন, তাইলে আমাদের পেল্টন হুইলের ক্ষেত্রে যে ব্লেডের আকৃতি সেটা হচ্ছে কাপ আকৃতির ব্লেড। আর ফ্রান্সিসের ক্ষেত্রে আমাদের বাঁকা ব্লেড বা কাট ব্লেড। আর হচ্ছে কাফলানের ক্ষেত্রে আমাদের পপুলার টাইপ ব্লেড, চলনযোগ্য ব্লেড। স্থাপনের স্থান, তাহলে আমরা যে টারবাইন গুলোকে কোথায় স্থাপন করি? যদি আমাদের পেল্টন হুইলের কথা বা পেল্টন টারবাইনের কথা বলি, পেল্টন টারবাইনটা আমাদের জল স্তরের উপরে থাকে। ফ্রান্সিস যে টারবাইন সেটা জল স্তরের নিচে থাকে, এবং কাপুন টারবাইনটা জল স্তরের নিচে থাকে। এটা হচ্ছে আমাদের জল স্তরের উপর থাকে। আর ফ্রান্সিসটা একটু মাঝারি। আর আপনার টারবাইনের ক্ষেত্রে একটু প্রোটিন ব্লেড নিয়ন্ত্রণ ব্যবস্থা জল। উপযোগী স্থান নির্ধারণ, কোথায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো? তাহলে পেল্টন যে টারবাইন সেটা পাহাড়ি বা চোখের যুক্ত স্থান, যেখানে হেড অনেক বেশি, সেখানে আমরা ইউজ করতে পারবো। আর ফ্রান্সিসের ক্ষেত্রে আমরা মাঝারি উচ্চতার নদী বা বাঁধে নির্ণয় ব্যবহার করতে পারবো। আর যদি আমরা কাপলানের কথা বলি তাহলে এটা নিম্ন হেড এবং প্রশস্ত নদীতে আমরা ব্যবহার করতে পারবো। এই ছিল আমাদের 11 নম্বর। তাহলে আমরা 12 নম্বর শুরু করি। তাহলে 12 নম্বরে কি বলতেছে যে একটি 5 তলা বাড়ির ছাদে প্রতি মিনিটে 100 লিটার পানি তুলতে কত এইচপি ক্ষমতার পাম্প লাগবে? পাম্পের দক্ষতা 20% এবং ভবনের উচ্চতা 15 মিটার। 5 তলা বাড়ির ছাদে দেওয়া আছে আমাদের সবকিছু, দেখেন কি দেওয়া আছে, 100 মিটার পার মিনিট, সেটাকে আমরা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসলাম। ভবনের উচ্চতা দেওয়া আছে আমাদের 15, এবং দক্ষতা দেওয়া আছে আমাদের 4। আমরা দক্ষতা কিন্তু জানি আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট আমাদের এটা দেওয়া আছে, কি আউটপুট পাচ্ছি আমরা। তো ক্ষমতাটা ইনপুট হচ্ছে বলতে হলে গামা হবে। গামা মানে হচ্ছে আমরা যদি 9810 নেই তাহলে অর্ডার আসবে, এখানে আমরা শুধু 9.81 নিচ্ছি কিউ এইচ। আর আমাদের দক্ষতা দেওয়া আছে 20% মিনস 0.2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.2287 কিলোওয়াট। যেহেতু আমাদের এইচপি তে চাইছে তাহলে এইচপি তে আনবে, কিলোওয়াট যদি আমরা এইচপি তে আনতে চাই তাহলে হচ্ছে আমাদের 0.78 দ্বারা ভাগ করে দিলে এইচপি, এইচ হবে এটা, মানে এইচপি চলে আসবে। তারপর আমরা আসি 13 নম্বরে, সেটা হচ্ছে ভিভিটিআই। মানে ভিভিটিআই এবং ইউএফআই ইঞ্জিনের মধ্যে পার্থক্য। ভিভিটিআই হচ্ছে ভেরিয়েবল ভালভ টাইমিং ইন্টেলিজেন্স, আর ইউআই হচ্ছে ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন। মানে উভয় আধুনিক গাড়ির ইঞ্জিনে ব্যবহৃত প্রযুক্তি, তাদের কাজের উদ্দেশ্য প্রক্রিয়া এক হয়। কিছু পার্থক্যটা আমরা দেখি। ভিভিআই হচ্ছে ভেরিয়েবল ভালভ টাইমিং ইন্টেলিজেন্স, আর ইউএফআই হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। মানে এটা ভিভিটিআই এর কাজ হচ্ছে ভালভ ইঞ্জিনের ভালভ খোলা বন্ধর সময় নিয়ন্ত্রণ করা। আর ইএফআই হচ্ছে সঠিক পরিমাণে জ্বালানি ইঞ্জিনে সরবরাহ করবে, ইঞ্জিনে সঠিক পরিমাণ জ্বালানি ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনের দক্ষতা ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নির্গমন কমানো। কাজ কাজ হচ্ছে ফুয়েল ইনজেকশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে জ্বালানি সাশ্রয় এবং মসৃণ চালনা নিশ্চিত করা। তারপর নিয়ন্ত্রণ পদ্ধতি কি? ইঞ্জিনের স্পিড, লোড ও তাপমাত্রার উপর ভিত্তি করে ইসিইউ ভালভ টাইমিং পরিবর্তন করে। আর ইসিইউ সেন্সরের মাধ্যমে ইঞ্জিনের চাহিদা অনুযায়ী ফুয়েলে ইনজেক্টর নিয়ন্ত্রণ করে, ফুয়েল ইনজেক্টর নিয়ন্ত্রণ করে। তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের কোন ভালভটা কখন খুলবে
সেটা আমাদের নিয়ন্ত্রণ করা হয়, যেটা হচ্ছে ইসিইউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। আর ফুয়েলে কখন কি পরিমাণ আমাদের জ্বালানি সরবরাহ করব, সেটাকে ইনজেক্টরের মাধ্যমে সেটাকে ইএসিইউ মানে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট সেন্সরের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করি। মূল প্রযুক্তি হচ্ছে দুটি হচ্ছে ক্যাম শ্যাফটের অ্যাঙ্গেল পরিবর্তনের মাধ্যমে ভালভ টাইমিং সমন্বয় করা হয়। আর ইনজেক্টরের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ফুয়েল ইঞ্জিনে প্রবেশ করানো হয়। ইঞ্জিনের পারফরমেন্স, এটাতে ইঞ্জিনের পারফরমেন্স অনেক 70 বেশি থাকে, নিম্নতর বাড়ে। আর ইঞ্জিনের জ্বালানি খরচ এবং দূষণ কমে এবং মসৃণ পারফরমেন্স দেয়। জ্বালানি সাশ্রয় হচ্ছে মাঝারি থেকে উচ্চ সাশ্রয়, আর এটা কিছু দোষে সাশ্রয় হয়। প্রযুক্তির আকার মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স সমন্বিত সম্পূর্ণ ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, আসলে আমরা 14 নম্বরটা দেখি। 14 নম্বর বলছে যে এবিএস সিস্টেম কিভাবে চাকার চাপ প্রতিরোধ করে। তাহলে আমরা এবিএস সিস্টেম, এবিএস কি? এবিএস হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম। ব্রেক করার সময় চাকা সম্পূর্ণ থেমে যাওয়া করে কি করে, যে চাকাটা সম্পূর্ণ থেমে যায়। যদি দেখেন একটা যে গাড়ি যদি আপনি অনেক স্পিডে চালান, সেক্ষেত্রে যদি সামনে কিছু আসে এবং এটাকে যদি একবারে ব্রেক করতে চান, তাহলে এটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি এন্টি লক ব্রেকিং সিস্টেম ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক কমে আসে। এটা কি করে, গাড়ির স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বজায় রেখে, বিশেষ করে জরুরি ব্রেকের সময়, মানে ইমার্জেন্সি ব্রেকের সময়। মানে এটা কাজের প্রক্রিয়া কি, সেন্সর সেন্সর, এটা একটা সেন্সর আছে, ঠিক আছে? প্রতিটি চাকায় একটি সেন্সর থাকে, যা চাকার গতি পর্যবেক্ষণ করে। এবং সেখানে কি থাকে, যে এই সেন্সর কি করে, এই সেন্সর তখন সেন্ট্রাল কন্ট্রোল ইউনিটকে পাঠায়। সেন্সর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ইসিইউ বুঝতে পারে কোন চাকা লক হতে যাচ্ছে কিনা। হাইড্রোলিক মোবিলিটার কি করে, যদি ইসিইউ দেখে কোন চাকা লক হচ্ছে, যদি মনে হয় যে কোন চাকা লক হচ্ছে, তবে এটি সেই চাকার ব্রেক প্রেশার অস্থায়ী হলে কমিয়ে দেয়। এক্ষেত্রে প্রেশার অস্থায়ী হলে কমে দেয়, আবার প্রয়োজনে বাড়িয়ে দেয়। যখন দরকার তখন বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় প্রয়োজন অনুযায়ী। দ্রুত প্রেশার নিয়ন্ত্রণ, এই প্রক্রিয়া 30 সেকেন্ডে বহু বার ঘটে। দ্রুত প্রেশার যে নিয়ন্ত্রণ, কম বেশি করা, এটা প্রত্যেক সেকেন্ডে বহুবার ঘটে। ফলে চাকা সম্পূর্ণ থেমে না গিয়ে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যার ফলে কি হয়, দুর্ঘটনার সম্ভাবনাটা কম থাকে। ফলাফল কি, চাকা লক হয় না, তাই গাড়ি দিক নির্দেশনে নিয়ন্ত্রণ বজায় থাকে, দিক নির্দেশনে নিয়ন্ত্রণ বজায় থাকে না। স্লিপিং বা স্কিডিং কমে যায়, জরুরি অবস্থায় ব্রেকিং দ্রুত কমে যায়। আচ্ছা, আমরা এখন দেখবো 15 নম্বর। 15 নম্বর কি বলছে, একটি ওয়াটার টারবাইন 200 RPM এ 25 হেডে কাজ করছে। টারবাইনে পানি প্রবাহ 9 কিউসেক। এই কিউসেক মানে কি? এই কিউসেক হচ্ছে 9 লিটার/সেকেন্ড এবং দক্ষতা 30% হলে টারবাইনের আউটপুট এবং আপেক্ষিক গতি বের হবে। এখানে আমাদের সম্মান দেওয়া আছে টাকাগুলো। তাহলে কি আউট আমরা এখান থেকে বের করতে পারবো, যে গামা এইচ এম, এর মধ্যে কি আউট আমরা বের করতে পারবো। এটা এমন না, এটা আমাদের দক্ষতা হবে, চিহ্নটা হবে আমাদের দক্ষতা সিম্বলটা আসবে, এম দেওয়া আছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা আমরা যে আউটপুট সেটা পেয়ে যাবে 662.175 কিলোওয়াট অ্যাম্পিয়ার। আর আমাদের পরবর্তীতে বের করতে হবে কি, যে আপেক্ষিক গতি সূত্র হচ্ছে n/n/p 5h⁴, এটা আমরা এখানে বসাই দিলে এখানে যে আমরা মানটা পাবো সেটা হচ্ছে আমাদের যত আরপিএম। আর আমাদের কি করতে হচ্ছে, আউটপুট এবং গতি, আউটপুট এবং গতি আমরা পেয়ে গেছি। এইটা ছিল আমাদের এ পর্যন্ত। আর এটা একটু উপরে হবে, এটা এখানে কমে আসছে। আর এর মধ্যে আমাদের অ্যান্সার। এরপরে 16 নম্বরে ছিল কাস্টিং এবং ফোরজিং এর মধ্যে পার্থক্য লেখা। এর কোনো যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে এই যে কাস্টিং এবং ফোরজিং দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাস্টিংটা হচ্ছে ধাতুকে গলিয়ে ছাঁচে ঢেলে আনা, মানে এটা ছাঁচের মধ্যে ঢেলো, মানে
ওই যে বস্তুটা তৈরি করলো সেটার একটা আকৃতি তৈরি করে এটার মধ্যে গুলি করে সেই আকৃতির ধারণ দিলে সেটা একটা হচ্ছে কাজটা। তাৎপর্য হচ্ছে উত্তপ্ত ধাতুকে উত্তপ্ত বা ঠান্ডা অবস্থায় চাপে বা আঘাতের মাধ্যমে আকৃতি প্রদান করা। কাস্টিংটা এই ধাতুর যে অবস্থাটা থাকে মেটালে সেটা হচ্ছে তরল অবস্থায় থাকে আর প্রতিমূর্তিতে কাজ করে। তাহলে দানার যখন নমুনা দুর্বল, এটা কিন্তু দানার গঠনটা হয় নমুনা দুর্বল আর এটা হলো শক্তিশালী। আর তুলনামূলক কম স্থায়ী শক্তিশালী কাস্টিং ক্ষেত্রে যেটা হয় সেটা শক্তিশালী কম হয়, কিন্তু কোচিং ক্ষেত্রে এটা টেকসই শক্তিশালী হয়। আর কাস্টিং এর ক্ষেত্রে এটা জটিল আকৃতির বস্তু তৈরি করা যায়, কিন্তু কোচিং এর ক্ষেত্রে যেটা তৈরি করা সম্ভব। উৎপাদন খরচ কাস্টিং তুলনামূলক কম, কিন্তু কোচিং এর ক্ষেত্রে তুলনামূলক বেশি। তাহলে কাস্টিং এর ক্ষেত্রে কি কাস্টিং দেখলে হয়তো কি কি তৈরি করি, পাম্পের বডি, ইঞ্জিন গুলো, পাইপ ফিটিংস, ফোরজিং এর মাধ্যমে অনুযায়ী তৈরি করি, ক্রাঙ্কশ্যাফট, স্প্যানার, বোল্ট, গিয়ার, এগুলো। তারপরে কাস্টিং ক্ষেত্রে তাহলে গ্যাস প্রসিডি, পাথর, অসম ঘনত্ব, সংকোচন এগুলো হতে পারে। আর যদি আমরা প্রচুর করি সেক্ষেত্রে আমাদের হয় সাধারণত কম ত্রুটি হয়, ভালো যান্ত্রিক গুণাগুণ, এখানে ত্রুটিটা একটু কম হয়, ভালো যান্ত্রিক গুণাগুণ। এই ছিল আজকের মতো আমাদের টিএলসিসি পরীক্ষার প্রশ্ন সলিউশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।